94 হরিশ মুখার্জি রোড। কেমন আছো কলকাতা? কেমন আছো কলকাতা? আমি সুরজি তোমাদের সঙ্গে নমস্কার সকল শ্রোতা বন্ধুরা। কুর্সে কি পেরি বাঁধলো, ভয় শুরু হতে চলেছে। তো যাই হোক, ভয় শুরু তো হবে, শেষও হবে, কিন্তু তোমরা যাতে আমার পাশে থাকো তার জন্য সাবস্ক্রাইব করতে হবে। যাও সাবস্ক্রাইব বাটন টিপে দাও, পাশে বেল আইকনটা টিপতে ভুলো না, কারণ ওইটা না টিপলে প্রতি বৃহস্পতিবার আর রবিবার ঠিক রাত 8টায় আমাদেরকে শুনতে পাবে না। তো লেটস স্টার্ট। আজ ঘটনা পাঠিয়েছে অঙ্কিতা। জায়গাটা বেশ অন্ধকার। কৃষ্ণ তৃতীয়ার চাঁদ আকাশে তখন উঠেছে। কালীগ্রাম পেরিয়ে নির্জন একটা মস্ত পুকুর, উঁচু পাড়, পশ্চিম পাড় বরাবর সংকীর্ণ পায়ের চলার পথ। এই পুকুরের জলের পাশ ঘেঁষে প্রতি সোমবার এই পথেই চঞ্চল কত গেছে তা ঠিক নেই। এখানে বলে রাখি, এখানে একটা ক্যারেক্টারের নাম হলো চঞ্চল। শুরু করছি। আজ কেমনই পুকুরের পাড়ের রাস্তায় আসার 200 গজ দূর থেকেই গা ছমছম করছে, গায়ে কাঁটা দিচ্ছে। কি যেন ভয় মনে চেপে বসেছে চঞ্চলের। চঞ্চল সাহসী ছেলে, বয়স 25-26, ব্রাহ্মণ সন্তান হলেও গোড়া নয়। ওই তার ধার ঘেঁষে না। আজ পয়তা ধরে ঘন ঘন গায়ত্রী মন্ত্র নীরবে জপ করছে সে। এক পচা মাংসের গন্ধ সামনে নাকে আসছে তার। পুকুরের বড় বড় মাছগুলো হয়তো লাফঝাপ দিচ্ছে, কিন্তু এতটাই জোরে তার মনে হচ্ছিল কোনো মানুষ নিশি রাতে স্নানের উদ্দেশ্যে পাড় থেকে ঘন ঘন ঝাঁপ মারছে। আবার কেউ যেন তার পিছে পিছে আসছে, চলার শব্দ সে অনুভব করছে। পিছনে তাকালে আর কারো দেখা নেই, কোনো শব্দও নেই। আবার হাঁটলে ফের শব্দ। ঘন কুয়াশার সামনে পথ বেশ অস্পষ্ট। মাঝে মধ্যেই কুকুরের কঠোর এক নাগারে কান্না, দূর থেকে রাতের শেষ প্রান্তে শিয়ালের ডাক আবহাওয়াটাকে আরো ভয় চড়িয়ে দিয়েছে। শীতের রাতে চঞ্চলের কপালে ঘাম, হনহনে হেঁটে চলেছে সে। কিন্তু কি অদ্ভুত কাণ্ড, আবার সে পুকুর যেটা সে কিছুক্ষণ আগেই অতিক্রম করল। চঞ্চলের ভয়ে পা টলমল করছে। অজানা ভয়ে বুক কাঁপুনি ধরেছে তার, যেন শ্বাস রোধ হয়ে আসছে তার। সেই পচা গন্ধটা আগে যেমনটা পেয়েছিলাম, তারপরেও পুকুরের ধারে ঘেঁষতেই আবার সেই গন্ধটা। কিন্তু এখানে গন্ধ আসলো কি করে? এখানে তো কোনো অশরীরই থাকে না, কিন্তু দেখা যাচ্ছে না কাউকে। কিন্তু মাঝে মাঝে পচা গন্ধটা ছিল, আবার মাঝে মাঝে ছিল না। চঞ্চল আর সামনে এগোতে সাহস পেল না। পিছনে পিছনে অনেকটাই পথ পিছনের দিকে এলো সে। গ্রামের শেষে বিচ্ছিন্ন একটা ছোট মাটির কুঁড়ে ঘর। চঞ্চলের আর দম নেই। এবার বুঝি সে ভয়ে মরে যাবে। শেষ চেষ্টার মতো কুঁড়ে ঘরের দরজায় জীবনের অন্তিম শক্তি দিয়ে গলা নাড়তে লাগলো সে। ছপাশে ছোট খবরের জানলা খুলে কেউ যেন দেখলো তার দিকে। তারপর হঠাৎ দরজা খুলে তাকে হ্যাচকা টান দিয়ে ঘরের ভিতর ঢুকিয়ে নিল। দরজা মুহূর্তে বন্ধ করে দিল। এক অজানা আতঙ্ক চঞ্চলের দাঁড়ও হাঁপাচ্ছে, কলকল করে ঘামছে সে। সব যেন স্বপ্ন মনে হচ্ছে। ঘরের এক কোণে ছোট কুলিঙ্গিতে একটি লণ্ঠনের আধ নেভা আলো মিটমিট করে চলছে। এক আলো আঁধার নির্জন ঘরে যেন এক রহস্যময় ভয় তৈরি করেছে। এই আলোটা যেন ভয়টা আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। চঞ্চলকে একটি ছোট টুলে বসালো সে।
নিঃশব্দতা ভেঙে কেমন টিকটিক শব্দ হচ্ছিল টেবিলের ঘুড়ির ভেতর থেকে। বিদ্যা লণ্ঠনের আলো কুলিঙ্গির থেকে এনে আলো হুসকে চঞ্চলের খুব কাছে আসে। লণ্ঠনের আলোয় তার মুখ অনেকখানি দেখতে পাই আমি। উৎকণ্ঠা ভরা কণ্ঠে সে চঞ্চলকে জিজ্ঞেস করলো, তুমি কে? এত রাতে এদিকে কেন এসেছিলে? চঞ্চল ভয়ের তো স্বরে বলল, আমার নাম চঞ্চল চ্যাটার্জি। শুশুনি বাড়ি এই পথে আমি সমুদ্র করে হেঁটে প্রতি সোমবার ট্রেন ধরতে যাই। বৃদ্ধা বললেন, তাই বলে এত রাতে? শঙ্কিত চঞ্চল বলে, না, আমি ভোরেই বের হই, এখানে আস্তে আস্তে প্রায় সকাল হয়ে যায়। বৃদ্ধা বলেন, ঘড়িটা দেখো। চঞ্চলের চোখ কপালে ওঠে। রাত তখন 3:30। চঞ্চল বলে, আমার ঠাকুমা মনে হয় সময়টা ঠাকুর করতে পারেনি। বৃদ্ধা কোনো কথা বললেন না। জনতা স্টোভে দুধ গরম করে 1 গ্লাস চঞ্চলকে দিলেন। তারপর বললেন, দুধটা খেয়ে নাও, সকাল হলে বের হবে। এখনই ঘরে থাকো, আর কোনো বিপদ নেই। তুমি ব্রাহ্মণ ছেলে, ভগবান তোমায় বাঁচিয়েছেন, আর আমিও আল্লাহর প্রার্থনা করি নিষ্ঠুর ভরে, তাই তোমার সাহায্য করছে। উপরওয়ালার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। চঞ্চল দুধ পান করে কিছুটা সুস্থ বোধ করছিল। শরীরের ভয় দুর্বলতা কাটিয়েছে, তাই কাঁপুনটাও হালকা কমেছে তার। একটা রহস্যময় ভয় কাজ করছিল তার বুকের ভেতর। বিদ্যার বিষয়ে কৌতূহল আর রহস্য আবার ভয় হচ্ছিল চঞ্চলের বুকে। তাই আর থাকতে না পেরে বলেই ফেলল, আপনি আমার ঠাকুমার মতো। আপনি মুসলমান কি হিন্দু আমার কিছু যায় আসে না। আজ আপনি আশ্রয় দিয়ে বাঁচিয়েছেন, আপনাকে 100 কোটি প্রণাম করি। বৃদ্ধা বলেন, না না, তার কোনো দরকার নেই। তুমি আমাকে ঠাকুমা ডেকেছ, এই যথেষ্ট। কিন্তু চঞ্চল প্রণাম করেই ছাড়ল। এক ছদ্রবেশ ভূত নয়, তার জন্য প্রণাম করল চঞ্চল। এমন গল্প সে পড়েছে, ভালো মানুষের অভিনয় করে পেতনি বা মায়াবী রাক্ষস মানুষের গলা টিপে রক্ত চুষে খায়। পরের দিন মায়াবীর ঘর হয়ে যায় বন জঙ্গল, আর তাতে পড়ে থাকে ফ্যাঁসকা রক্তহীন মানুষটির শবদেহ। না, এখানে সেটা নয়, কিন্তু রক্ত মাংসের মানুষ, তা না হলে ছোঁয়া যেত না। কিন্তু এত নির্জন গ্রাম থেকে দূরে কেন একাকী? কেনই বা তার কড়া নাড়া শব্দে তৎক্ষণাৎ জানলা খুলল সে বিপদগ্রস্ত ভেবে এক হ্যাঁচকা টানে দরজা খুললেই ঘরে টেনে নিল তাকে। কেনই বা তার ঘরের টেবিলের ঘড়িটা টিকটিক করে আওয়াজ করে, যেটা আমাদের বাড়িতে নেই। বিদ্যা তার দিকে মিটমিট করে হাসছিল। চঞ্চলের কেমন ভয় করছিল, তবে বিদ্যার এক কথাই সব ভয় দূর হলো। বিদ্যা বলল, আজ আমার স্বামীর আকাঙ্ক্ষা পূর্ণ হলো। এই গ্রাম ছেড়ে দূরে বাড়ি করতে আমাকে স্বপ্নে আবেদন করে। উনি ভীষণ ধার্মিক ছিলেন, হিন্দু ধর্মেরও ঠাকুরদা ছিলেন। এক বিষয়ের কারণে তিনি ধর্মান্তিক হন, তাই হিন্দুদের ওপর ওর খুব আবেগ সিদ্ধি ছিল। এই পুকুরের যে উঁচু উঁচু পাড় দেখছো না, ওটা কবরখানা। দিনে কোনো সমস্যা নেই, পুকুরের পাড়ের বন ঝোপে ঘুরে বেড়াও, কোনো ভয় নেই। কিন্তু বিশেষ বিশেষ তিথিতে রাত 12টা থেকে ভোর অবধি অনেক অলৌকিক ঘটনা ঘটে। অতৃপ্ত অশরীরী জলে ঝাঁপ মারতে শব্দ শুনতে পাওয়া যায়, নরম মাংসর পচা গন্ধ কেউ যেন চিবিয়ে চিবিয়ে খায়। মানুষের গলা থেকে একটা আর্তনাদ শোনা যায় চারদিকে। সুযোগ পেলেই জলে ফেলে দেয় পাড়ের মানুষগুলোকে। তারা তখন মরা ছাড়ার কোনো ক্ষতি নেই। তোমার যেমন হচ্ছিল ঠিক তেমনই। চঞ্চল থামিয়ে বলল, ঠাকুমা, এখানেই পুকুরে কোনো মানুষ মরতে দেখেছ? বিদ্যা জানালেন, হ্যাঁ, আমি এখানে 6 বছর ঘরে বাস করছি। তার মধ্যে 4 জনেই পুকুরে রাতে জলে ডুবে মরেছে, যাদের চিৎকার শুনেছি। কিন্তু তোমার মতো আমার আশ্রম কেউ চিনিনি, আমি সাহায্য করতে পারিনি, তাই খুব দুঃখ হয়।
আমার স্বামীর এখানে কবর আছে। অশরীরী হলেও তিনি আগের মতোই সহ্য করতে পারে আমাকে। তাই বিপদগ্রস্ত মানুষের পিছু পিছু গিয়ে তার সীমিত শক্তি দিয়ে দুষ্ট অশরীরীর হাত থেকে বাঁচানোর চেষ্টা করে সে। আবার এই পিছু নেওয়া শব্দের ভয়ে পুকুরের দিকে যাতে সে না যায়, তার জন্যই সে তোমাকে বাঁচায় বা খুব সতর্ক হয়ে যায় সে, সেটাই করে। এলাকার মানুষ সব জানে, তারা তাই রাতে এই পুকুরটাকে এড়িয়ে যায়। দরকারে অনেকটা ঘুর পথে যায়। তোমার মতো কোনো দূরের মানুষ হয়তো কোন রাতে যায়, আর বিশেষ স্থিতিতে এই অশরীরী জেগে ওঠে। চঞ্চল বলে, ওহো, তার মানে যিনি আমার পিছু পিছু আসছিলেন। বৃদ্ধা বলল, তুমি শুনতে পেয়েছিলে? চঞ্চল বলল, হ্যাঁ, এই ভয়েই আমি তোমার ঘরের কড়া নাড়ছিলাম। পুকুরে মানুষের মতো ঝাঁপ দেওয়ার শব্দ আমি বড় বড় মাছের বা ভোঁদর লাভ শব্দ শুনেছি, আর একটা পচা নিকট কোনো গন্ধ পাচ্ছিলাম। বৃদ্ধা বললেন, পূর্বের আলো ফুটে গেছে, আর ভয় নেই, তুমি ট্রেন ধরতে চলে যাও। চঞ্চলের মনে হলো যেন ঠাকুমা বলছেন। পুকুর পার করিয়ে বিদায় নিলেন। তার চোখে জল। বললেন, এত রাতে এখনো আসবে না। যদি ভুলেও চলে আসো, পূবের আলো না ফুটে এই ঠাকুমার ঘরেই বাকি রাতটা কাটাবে। চঞ্চল দূর থেকে বৃদ্ধার উদ্দেশ্যে মাথা হেঁট করে নমস্কার জানিয়ে বলে, তোমার সাথে আমি আজীবন সম্পর্ক রাখবো ঠাকুমা। আমার যাবার পথে আশীর্বাদ নিয়ে যেও। বৃদ্ধা দু চোখ আনন্দ করে ভরে ওঠে, কিন্তু তারপরেই ঘটে ঘটনাটি। বৃদ্ধা হঠাৎ হঠাৎ কেমন একটা করে ওঠে। সঙ্গে সঙ্গে তার শরীর থেকে হালকা হালকা রক্ত পড়তে থাকে চারদিকে। হঠাৎ হঠাৎ আমি পিছন দিকে তাকিয়ে দেখি বৃদ্ধা ও তার স্বামীটা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এ কি, আমি এখানে কি করে এলাম? হঠাৎ আমার মনে হলো আমি আরেকবার পিছনে তাকাই, কিন্তু আমি আর নেই। আমি আর পৃথিবীতে তো নেই। আমাকে আমার দেহ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মানুষগুলো। এ কি, কি? আজকের মতো এইটুকুই। পরদিন ঘটনা নিয়ে আবার ফিরবো। গুড নাইট।